বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতীয় স্পাই ড্রোন আসতে পড়েছে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে। সীমানার 10 গজ ভেতরে এটাই পুরো খবর হতে পারত, কিন্তু এই ড্রোনের পেছনে যে সিরিজ অফ ইভেন্টস আছে সেটা জানলে বুঝবেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বড় ছবির ছোট একটা টুকরো। কিন্তু সেই বড় ছবিটা কি, আর কেন লালমনিরহাট নিয়ে ভারত এতটা নার্ভাস? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। কয়েকদিন আগে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে স্বাভাবিক দিন চলছিল, এলাকার মানুষ নিজেদের কাজে ব্যস্ত। হঠাৎ আকাশ থেকে একটি যন্ত্র বিনা অনুমতিতে বাংলাদেশ সীমান্তের ভেতরে ঢুকে আসে। সীমান্তের 10 গজ ভেতরে এসে চারদিকে ভিডিও ধারণ শুরু করে। পরে জানা যায় এই ড্রোনটি চালাচ্ছিল ভারতীয় বর্ডার গার্ডের 98 হিমালয় ক্যাম্পের সদস্যরা। ওপার থেকে রিমোট নিয়ন্ত্রণ করা হচ্ছিল পুরো অপারেশন। পরিকল্পনা অনুযায়ী চুপচাপ ডেটা সংগ্রহ করে ড্রোনটি ফিরিয়ে নেওয়ার হবে, কেউ কিছু টের পাবেন না। কিন্তু যান্ত্রিক ত্রুটিতে ড্রোনটি বিকট আওয়াজ করে বাংলাদেশের একটি ভুট্টা খেতে আসতে পড়ে। স্থানীয় মানুষ হতভম্ব। আকাশ থেকে একটি অপরিচিত যন্ত্র সরাসরি তাদের জমিতে। প্রথমে ভারতীয় পক্ষ থেকে কোনো সাড়া আসেনি, কিন্তু যখন তারা বুঝলো তাদের ড্রোন আর ফিরছে না, তখন ওপারে তোলপাড় শুরু হয়। খোঁজাখুঁজি চলে, সীমান্তে একটা থমথমে পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ দ্রুত স্পটে পৌঁছে ড্রোনটি উদ্ধার করে নিজেদের জিম্মায় নেয়। একটি স্পাই ড্রোন বাংলাদেশের ভূখণ্ডে বিনা অনুমতিতে গোপনে ভিডিও ধারণ করছিল। কিন্তু এখানে বিষয়টা আরও গভীরে যায়। এই ড্রোন ঘটনার ঠিক কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বলেছিলেন, দরকার হলে 5-7টা ড্রোন পাঠিয়ে সব ঘুরিয়ে দেওয়া হবে। একটি স্বাধীন প্রতিবেশী দেশের দিকে এই ধরনের হুমকি দেওয়া হলো প্রকাশ্যে, আর তার কিছুদিনের মধ্যে বাংলাদেশের সীমান্তের ভেতরে স্পাই ড্রোন আশ্রে পড়ল। এই টাইমিংটা লক্ষ্য করুন, একদিকে রাজনৈতিক হুমকি, অন্যদিকে মাটিতে গোয়েন্দা তৎপরতা। এটা কি সত্যি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যাওয়া সম্ভব, নাকি এটা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা যাচাই করার একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল? আপনার কি মনে হয়, এটা শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে? এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য। লালমনিরহাট ভৌগোলিকভাবে ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পয়েন্ট শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একদম কাছে অবস্থিত। এই চিকেন নেক মাত্র 22 থেকে 30 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড, যেটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে সংযুক্ত করে রেখেছে। ভারতের জাতীয় নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটি এটি। এখন লালমনিরহাটে যদি বাংলাদেশ একটি সক্রিয় বিমান ঘাঁটি চালু করে, সেখানে আধুনিক রাডার সিস্টেম বসায়, এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন করে, তাহলে বাংলাদেশের নিজস্ব আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অনেকটাই শক্তিশালী হয়। এটাই বাংলাদেশের সার্বভৌম অধিকার। কিন্তু ভারতের দৃষ্টিতে চিকেন নেকের এত কাছে একটি সক্রিয় সামরিক স্থাপনা তাদের জন্য কৌশলগত উদ্বেগ, কারণ এই এলাকায় যে কোনো শক্তিশালী প্রতিরক্ষা অবকাঠামো তৈরি হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যাতায়াতের ওপর একটি অদৃশ্য চাপ তৈরি হয়। আর ঠিক এই কারণেই লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের এত আগ্রহ, এত নজরদারি, এত তোলপাড়। কিন্তু এখানেই গল্পটা আরও অন্যদিকে মোড় নেয়। ডক্টর ইউনূসের আমলে কি হয়েছিল সেই গোপন অধ্যায়। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেশ পরিচালনার দায়িত্বে, তখন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছিল। লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি পূর্ণমাত্রায় চালু করা হবে। শুধু বিমান ওঠানামার জন্য নয়, সেখানে অত্যাধুনিক রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স স্থাপনের আলোচনা চলছিল। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার একটি মেগা প্রজেক্ট। নিজের দেশের মাটিতে নিজের টাকায় নিজের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, এটা যে কোনো সার্বভৌম রাষ্ট্রের স্বাভাবিক অধিকার। এতে লুকানোর কিছু নেই, কৈফিয়ত দেওয়ারও কিছু নেই। কিন্তু এই খবর ভারতে পৌঁছতেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। লালমনিরহাটে বাংলাদেশের এই সামরিক আয়োজন নিয়ে ভারত দিশেহারা। বিষয়টি শুধু মিডিয়ায় সীমাবদ্ধ থাকেনি, জল গড়িয়ে পৌঁছে যায় ভারতের পার্লামেন্ট পর্যন্ত। ভারতের লোকসভায় লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে আনুষ্ঠানিক প্রশ্ন তোলা হয়। জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তারা এই বিমান ঘাঁটির সব আপডেটের দিকে নজর রাখছেন। মানে দাঁড়ালো কি, বাংলাদেশ নিজের ঘরে কি বানাচ্ছে সেটার খবর ভারতের পার্লামেন্টে রিপোর্ট হচ্ছে, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা নজরে রাখছি। একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সিদ্ধান্ত নিয়ে প্রতিবেশী দেশের পার্লামেন্টে জবাবদিহি, এটা কোন ধরনের সম্পর্ক? কিন্তু আসল ধাক্কাটা এখনো বাকি ছিল। ভারত শুধু দূর থেকে নজরদারি করে ক্ষান্ত হয়নি, তারা সিদ্ধান্ত নিল সরাসরি এসে দেখবে। মেজর জেনারেল কুন্দব কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের 3 সদস্যের একটি দল বাংলাদেশে আসে। তাদের গন্তব্য লালমনিরহাট এবং ঠাকুরগাঁও এয়ারফিল্ড। উদ্দেশ্য স্পট ভিজিট করে নিজেদের চোখে দেখা কি হচ্ছে সেখানে। এখন পর্যন্ত শুনে হয়তো ভাবছেন ভারতীয় গোয়েন্দারা এলে কি হবে, বাংলাদেশ তো তাদের ঢুকতে দেবে না। কিন্তু ঘটনাটা এখানেই এমন পর্যায়ে যায় যেটা সাধারণ বিশ্বাসযোগ্যতার সীমাকে ছাড়িয়ে যায়। এই ভারতীয় গোয়েন্দা দলের সাথে স্পট ভিজিটে যান খোদ তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভিআইপি প্রোটোকলে নিজে ঘুরে ঘুরে দেখান এখানে কিছু হচ্ছে না, কোনো রাডার বসানো হচ্ছে না,
একটু থামুন এবং ভাবুন, একটি স্বাধীন দেশের সেনাপ্রধান প্রতিবেশী দেশের গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে নিজের দেশের সামরিক স্থাপনা ঘুরে ঘুরে দেখাচ্ছেন, দেখুন আমরা কিছু করছি না, আশ্বস্ত হন। একটি সেনাবাহিনী প্রধানের কাজ হলো দেশের প্রতিরক্ষা শক্তিশালী করা। প্রতিবেশী দেশের গোয়েন্দাদের কাছে নিজেদের দেশের সামরিক সক্ষমতা খুলে দেখানো এটা কোনো দেশের সেনাপ্রধানের কাজ নাকি? আর এরই মধ্যে বাংলাদেশের ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনসের একটি প্রেস ব্রিফিংয়ে পরিষ্কার জানিয়ে দেন, লালমনিরহাট বিমান ঘাঁটিতে আপাতত সামরিক কাজে ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। এই ব্রিফিংটা রেফারেন্স টেনে আনেন স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেদের পার্লামেন্টে। অর্থাৎ বাংলাদেশের সামরিক কর্তৃপক্ষ ভারতকে আশ্বস্ত করতে প্রকাশ্য বিবৃতি দিয়েছে, আমরা কিছু করছি না। প্রশ্ন হচ্ছে, রাডার বসানোর পূর্ণ অধিকার বাংলাদেশের থাকা সত্ত্বেও কেন এই কৈফিয়ত দিতে হলো? কার চাপে, কি বিনিময়ে? আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। একদিকে সরকারি চ্যানেলে চাপ দিয়ে বাংলাদেশের সামরিক প্রকল্প বন্ধ করা হচ্ছে, গোয়েন্দা পাঠিয়ে স্পট ভেরিফাই করা হচ্ছে, সেনাপ্রধানকে দিয়ে আশ্বাস নেওয়া হয়েছে, প্রেস ব্রিফিংয়ে কৈফিয়ত দেওয়া হয়েছে। অন্যদিকে অনানুষ্ঠানিক চ্যানেলে ড্রোন পাঠিয়ে নজরদারি চালানো হচ্ছে। রাজনৈতিক নেতারা প্রকাশ্যে ধ্বংসের হুমকি দিচ্ছেন। বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে ডেটা সংগ্রহ করা হচ্ছে। দুটো পদ্ধতি, একটাই উদ্দেশ্য, বাংলাদেশ যেন চিকেন নেকের কাছে শক্তিশালী হতে না পারে, বাংলাদেশের আকাশ যেন তাদের নাগালের বাইরে না যায়। এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, এটা ঘটনার ক্রমানুসারে বিশ্লেষণ করলে যে ছবি বেরিয়ে আসে সেটাই। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন আরেকটা দিক নিয়ে কথা বলছেন। বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটত, প্রতিবেশী দেশের স্পাই ড্রোন সীমান্তের ভেতরে আসতে পড়েছে, প্রতিক্রিয়া কেমন হতো? তুরস্ক তাদের আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছিল 2015 সালে। পাকিস্তান ভারতের আকাশসীমা লঙ্ঘনের জবাবে ভারতীয় বিমান গুলি করে নামিয়েছিল 2019 সালে। ইরান মার্কিন গোয়েন্দা ড্রোন তাদের আকাশসীমায় ঢুকলে সেটি ধ্বংস করেছিল। প্রতিটি ক্ষেত্রে দেশগুলো তাদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে, কোনো কৈফিয়ত দেয়নি, কোনো গোয়েন্দাদেরকে নিজেদের সামরিক ঘাঁটিতে ঘুরিয়ে দেখায়নি। বাংলাদেশের ক্ষেত্রে কি হলো? একটি স্পাই ড্রোন ধরা পড়ল, কিন্তু তার আগে যে পুরো নতজানু কূটনীতি চলছে সেটা কোন মানদণ্ডে গ্রহণযোগ্য? 2026 সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ক্ষমতায়। এই ড্রোন ঘটনা বর্তমান সরকারের আমলে ঘটেছে, কিন্তু এর পেছনের ভিত্তি তৈরি হয়েছে আগের আমলে। আগের আমলের সেই নমনীয় নীতির কারণে ভারত হয়তো ধরে নিয়েছিল বাংলাদেশের আকাশে ড্রোন পাঠালে গোয়েন্দা পাঠানো, সামরিক প্রকল্প বন্ধ করানো এসব এখনও চলবে, এখনও বাংলাদেশ চুপ করে থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার কি একই পথে হাঁটবে নাকি ভিন্ন অবস্থান নেবে? লালমনিরহাট বিমান ঘাঁটির রাডার প্রকল্প কি আবার চালু হবে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি শক্তিশালী করা হবে? ভারতীয় ড্রোন অনুপ্রবেশের বিষয়ে কি আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে নাকি আবারও পুরনো ধারায় ফিরে যাওয়া হবে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েক সপ্তাহে স্পষ্ট হতে শুরু করবে। এই ড্রোন ধরা পড়ার পর এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। বাংলাদেশের আকাশ বাংলাদেশের, এই আকাশে কে ঢুকবে কে ঢুকবে না সেটা ঢাকা ঠিক করবে, দিল্লি নয়। লালমনিরহাটের রাডার প্রকল্প বন্ধ করা মানে বাংলাদেশের আকাশে একটি বিশাল ফাঁক রেখে দেওয়া। আর সেই ফাঁক দিয়ে শুধু ড্রোন নয়, আরও অনেক কিছু ঢুকে পড়তে পারে ভবিষ্যতে। পরবর্তী কয়েক সপ্তাহে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। লালমনিরহাটের রাডার প্রকল্প কি আবার চালু হবে? আকাশ প্রতিরক্ষা কি শক্তিশালী হবে নাকি আবারও কারো চাপে সবকিছু থমকে যাবে? এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের কি উচিত নিজেদের প্রতিরক্ষা নিজে গড়ে তোলা নাকি প্রতিবেশীদের মুখ চেয়ে বসে থাকা? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।